সনাতন ধর্ম একমাত্র ঐশ্বরিক ধর্ম এবং তার ইতিহাস পৃথিবীর সর্বত্র খুঁজে পাওয়া যায়, যা তার প্রাচীনত্বকে প্রমাণ করে। কিন্তু তারপরও কিছু মানুষ এর ইতিহাসকে কাল্পনিক বলে উড়িয়ে দেন। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে সনাতন ধর্মেরই এরকম এক বিশেষ নিদর্শন সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রামায়ণ, মহাভারত তথা সনাতন ধর্মের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জীবনী, যার আদর্শ আজকেও মানুষকে সঠিক মার্গ প্রদান করে। শ্রীরামচন্দ্রের রাজত্ব এতটাই শান্তি ও সৌহার্দ্যের প্রতীক ছিল যে মহাত্মা গান্ধী ভারতকে রাম রাজ্য হিসাবে গড়ে তোলার আহ্বান জানান। রামায়ণের অন্যতম এক অংশ হল রামসেতু, যাকে সেতু বন্ধনম নামে উল্লেখ করেছেন বাল্মীকি রামায়ণে। কিন্তু কালের নিয়মে পরিক্রমায় তথাকথিত বুদ্ধিজীবী মহলে মহান নিদর্শনকে প্রাকৃতিক এবং মর্যাদার পুরুষোত্তম শ্রীরামকে কাল্পনিক আখ্যায়িত করার প্রয়াস করে থাকে। তাই বিভিন্ন তথ্য প্রমাণ দ্বারা চেষ্টা করব এই সংশয় দূর করতে। রামসেতু অবস্থিত ভারতের রামেশ্বর দ্বীপ থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত 30 কিলোমিটার এই সেতু। এটা ছিল বহির্বিশ্বের রাম সেতুর প্রথম উল্লেখ। তাছাড়া গঙ্গারাম গর্গ রচিত তার বইয়ে প্রায় 1480 সালের দিকে এটি সমুদ্রপৃষ্ঠের ওপরে ছিল এবং তা হেঁটে পার করা যেত। মন্দিরের রেকর্ড থেকে জানা যায় পরবর্তীতে সাইক্লোনের এটি ক্ষতিগ্রস্ত হয়ে অববহিত হয়ে পড়ে। আদ্রিয়ান রুম রচিত তার গ্রন্থে উল্লেখ করেছেন যে 1904 সালে একজন ব্রিটিশ ব্যক্তি এটিকে প্রথম আদম সেতু উল্লেখ করেন। কিন্তু মনে প্রশ্ন জাগে, 30 কিলোমিটার কিভাবে একটি সেতু বানানো সম্ভব? এর উত্তর হলো, মানবজাতি ইতিপূর্বেই অগভীর সমুদ্রে পাড়ি দিয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। সে সুদূর আফ্রিকা থেকে ছড়িয়ে তারা পৌঁছেছিল অস্ট্রেলিয়া পর্যন্ত। অর্থাৎ অগভীর সমুদ্র পাড়ি দেওয়ার মানব ইতিহাসে অনেক পুরানো ঘটনা। যেমন গভীর ইংলিশ চ্যানেল পার করার রেকর্ড গড়েছিলেন বাঙালি গর্ব ব্রজেন দাস। রাম সেতু বানানোর পূর্বেও এই প্রণালী পাড়ি দেওয়ার কথা রামায়ণে উল্লেখ আছে। বাল্মীকি রামায়ণ যুদ্ধকাণ্ডের 17 নম্বর সর্গে বিভীষণ সেতু পাড়ি দিয়ে শ্রীরামের সাথে যোগ দিয়েছিলেন। মহাবলী হনুমানজির গুপ্তচর হিসাবে লঙ্কায় যাওয়ার সর্বজন বিদিত। এজন্য পক প্রণালী দেওয়া অলৌকিক বা কাল্পনিক কোনো ঘটনা নয়, বরং তা বৈজ্ঞানিকভাবে সত্য ও বাস্তব। রামসেতুর বৈজ্ঞানিক সত্যতা পূর্বে ব্যাখ্যা অনুসারে ইতিমধ্যে প্রমাণিত যে রামসেতু নির্মাণ ও সমুদ্র পারাপারের ঘটনা কোনো অবৈজ্ঞানিক বা অবাস্তব বিষয় নয়, বরং যুক্তিসঙ্গতভাবে তা সম্ভব। তবে এর পরেও কিছু বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপন জরুরি সকলের সংশয় দূর করার জন্য। আমরা সাধারণত জানি যে কোনো ভূগর্ভস্থ মাটির ক্ষেত্রে ওপরের পদার্থের বয়স কম হয় এবং নিচে অবস্থিত স্তরের বয়স বেশি হয়। কিন্তু রামসেতুর ক্ষেত্রে তা বিপরীত। কার্বন ডেটিং থেকে জানা যায় নিচের স্তরের বালির বয়স 4000 বছর, কিন্তু ওপরে অবস্থিত পাথরখণ্ডের বয়সগুলি তার থেকেও অনেক বেশি। অর্থাৎ এই পাথরখণ্ডগুলো দূর থেকে নিয়ে আসা হয়েছে এবং এখানে স্থাপন করে সুদীর্ঘ সেতু নির্মাণ করা হয়েছে। নাসার উপগ্রহ থেকে তোলা ছবি এবং অন্যান্য প্রমাণ উদ্ধৃতি থেকে পুরাতাত্ত্বিক প্রমাণ করেন যে এই সেতু নির্মাণের যে শিলাখণ্ড ব্যবহার করা হয়েছে তার বয়স আনুমানিক 7000 বছর প্রাচীন এবং তা সংগ্রহ করা হয়েছিল অন্য জায়গা থেকে। জানা গেছে অগভীর সমুদ্র ভূগর্ভস্থ বালুরাশির বয়স হবে প্রায়ই 4000 বছর। বিশেষজ্ঞরা মনে করছেন বালি এবং পাথরের প্রাচীন তত্ত্বের মধ্যে অসামঞ্জস্যতা, অর্থাৎ যে বালুরাশির উপর শিলাখণ্ডগুলি বসানো হয়েছিল তা বালির বয়সের চেয়েও পুরানো। কাজেই সেটা যে মানুষের তৈরি বিজ্ঞান এই তত্ত্ব প্রমাণ করে, জানিয়েছেন ওরেগন বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিষয়ক ইতিহাসবিদ চেলসা রোজ। ভূতাত্ত্বিক অ্যানাল লেস্টার মনে করেন যে
এই ধরনের দীর্ঘ সেতু বানানো অতি মানব শক্তি ছাড়া সম্ভব নয়। ডক্টর অ্যালান লিস্টার, একজন প্রখ্যাত ভূতাত্ত্বিকবিদ, বলেছেন, দেয়ার আর হিন্দু লেজেন্ডস দ্যাট লর্ড রামা প্লেসড এ ব্রিজ হিয়ার কানেক্টিং ইন্ডিয়া টু শ্রীলঙ্কা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই কার্বন ডেটিং রিপোর্ট থেকে জানা যায়, রামেশ্বরম ও তালাইমান্নার মধ্যবর্তী অঞ্চলটি ৭০০০ থেকে ১৮০০ বছরের পুরানো, যা রাম সেতুর মানব নির্মিত সভ্যতাকে তুলে ধরে। জিএসআই এর প্রাক্তন ডিরেক্টর এস বদ্রীনারায়ণ বলেন, উৎপাতের ভিত্তিতে রাম সেতুর প্রাকৃতিক নিয়মের ভিত্তি নির্মাণ সম্ভব। বিভিন্ন সময়ে এমন দাবি উত্থাপিত হয়ে থাকে যে পাথরের মধ্যে শ্রীরাম লিখে তা জলে ফেলে দিলে তা ভেসে উঠত। প্রকৃত অর্থে সুনামির সময় রামেশ্বরমে এমন পাথর দেখা যায়। এসব পাথর ভেসে থাকতে সক্ষম, কারণ এটি প্রচুর বায়ু নিয়ে নিজের মধ্যে ধরে রাখতে পারত, ফলস্বরূপ তা জলে ফেলে দিলে ভাসত। এটা সব থেকে অবাস্তব ও অতিরঞ্জন বলে মনে হয়। এর দুরকম ব্যাখ্যা রয়েছে। প্রথমটা ব্যাখ্যার অধিকতর বাস্তবসম্মত, তাই আগেই বলে দিই। বানর কথাটাকে এইভাবে ভাঙা যায়, বনযুক্ত নর, অর্থাৎ মানুষ। সংস্কৃত ভাষায় অভিধানে বাঁদরকে বোঝানোর জন্য কপি বা মর্কট ইত্যাদি শব্দ আছে। এই বানর সেনারা আসলে জঙ্গলে বাস করা এক আদিম অধিবাসী জনগোষ্ঠী। বানর কথার অর্থ হলো বাঁদর নয়, রামায়ণ অনুযায়ী কিষ্ণিদায় এরা বাস করত। এই ভাবনা আরো বল পায় একটি চিত্র থেকে, যেখানে প্রভু শ্রীরামের সামনে নতজানু হয়ে হনুমানজিকে আঁকা হয়েছে, যার কোনো লেজ নেই। তাহলে এরূপ কাল্পনিক কিছু তথ্য কিভাবে রামায়ণে এলো? প্রকৃত অর্থে বাল্মীকি রামায়ণের রামের চরিত্রে সঠিকভাবে ফুটিয়ে উঠতে পারলেও মধ্যযুগে রচিত রামচরিত মানস, যা তুলসীদাস কর্তৃক প্রণীত হয়, উনি অনেক বড় ভক্ত ছিলেন। ফলে তিনি অনেক কিছু লিখেছিলেন যা মূল বাল্মীকি রামায়ণের ছিল না। রামায়ণ কোনো কাল্পনিক তথ্য নয়, এটি আমাদের গর্বের ইতিহাস। কোনো জাতিকে মেরুদণ্ডহীন করতে হলে তার ইতিহাসকে ভুলণ্ঠিত করা হয়। তেমনি আজ ষড়যন্ত্রকারীগণ এই ভূখণ্ডের ইতিহাস মুছে দিতে চেয়েছে। বহু গবেষণায় হয়েছে, আরো হবে, তবে শ্রীরামের কথা চিরকাল থাকবে। শ্রীরামচন্দ্র এবং তার বানানো সেতু সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।